হ্যালো স্টুডেন্টস, রেজোনেন্স টপিকে আমরা লাস্ট ক্লাসে পড়লাম মেসোমেরিক এফেক্ট। আজকে আমাদের বিষয় হচ্ছে স্টেবিলিটি অফ আরএস, অর্থাৎ রেজোনেটিং স্ট্রাকচারদের মধ্যে কোনটা মোর স্টেবল বা মোর কন্ট্রিবিউটিং আর কোনটা লেস স্টেবল বা লেস কন্ট্রিবিউটিং টুয়ার্ডস আরএইচ, সেইটা হচ্ছে আজকে আমাদের বিষয়। হেডিং দিয়েছি দেখো, স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচারস অফ আ গিভেন আরএইচ, মানে একটা নির্দিষ্ট রেজোনেন্স হাইব্রিড বা একটা নির্দিষ্ট কম্পাউন্ড, তার দুটো তিনটে বা চারটে যে আরএসগুলো তৈরি হচ্ছে তাদের মধ্যে আমরা স্টেবিলিটি কম্পেয়ার করব। বিষয়টা কিন্তু এরকম নয় যে একটা কম্পাউন্ড, সাপোজ কার্বক্সিলিক অ্যাসিড, তার কয়েকটা আরএস রয়েছে, একটা কম্পাউন্ড অ্যালকোহল, তার কয়েকটা আরএস রয়েছে। এবার কার্বক্সিলিক অ্যাসিডগুলোর আরএসের সঙ্গে অ্যালকোহলগুলোর যে আরএসগুলো, তাদের স্টেবিলিটি কম্পেয়ার করছি তা কিন্তু নয়। মানে দুটো ডিফারেন্ট সিস্টেম, একটা অ্যালকোহল বা একটা অ্যাসিড বা একটা অ্যালকেন বা একটা অ্যালকিন, এগুলো আলাদা আলাদা সিস্টেম, আলাদা আলাদা কম্পাউন্ড, আলাদা আলাদা আরএইচ। তাদের যে আরএসগুলো, তাদের মধ্যে কম্প্যারিজন আমরা করছি না। যদিও সেই কম্প্যারিজন করা যায়, সেটা খুবই লেস ইম্পর্ট্যান্ট, আমরা আলোচনা করব, তবে সেটা নেক্সট ক্লাসে। আজকে যে আলোচনাটা করি সেটা হচ্ছে একটা সিঙ্গেল আরএইচ, একটা সিঙ্গেল কম্পাউন্ড। সাপোজ একটা বিউটাডাইন যদি ধরো, তাহলে তার দুটো বা তিনটে যে আরএস হয় তাদের মধ্যে কম্প্যারিজন, কোনটা মোর স্টেবল কোনটা লেস স্টেবল। ঠিক আছে, এবার এটা করার জন্য আমরা বেশ কিছু রুল আছে এখানে, এই রুলসগুলো আমরা সিকোয়েন্সিয়ালি আমরা ফলো করব। মানে প্রথমে রুল 1 অ্যাপ্লাই করব, তারপরে রুল 2, তারপরে রুল 3, এইভাবে। মানে রুল 1 অ্যাপ্লাই করলে যদি আমরা বুঝতে পেরে যাই যে কোনটা মোর স্টেবল, তাহলে ওখানেই আমাদের আনসার হয়ে গেল। যদি দেখি যে রুল 1 দিয়ে ডিসাইড করা যাচ্ছে না কোনটা মোর স্টেবল, দুটোই একই রকম স্টেবিলিটি দেখাচ্ছে, তাহলে আমরা যাব রুল 2তে। রুল 2 যদি ডিসাইড করতে না পারে, রুল 3তে। এইভাবে আমরা 6টা রুল আপাতত লিখেছি, আরও 2-4টে রুল আছে যেগুলো কি বলবো, 6টার পরে আর একটা 7 নম্বর রুল আছে, যেটা হচ্ছে এই পার্টিকুলার সিকোয়েন্সের মধ্যে পড়ে। এছাড়া দুটো এরকম রুল আছে যেগুলো সিকোয়েন্স অনুযায়ী পড়ে না, খুবই তার লিমিটেড 2-1টা এক্সাম্পল আছে, সেগুলোও বলছি। আগে রুলসগুলো দেখে নিই। রুল 1 হচ্ছে স্টেবিলিটি অফ আরএস প্রপোর্শনাল টু নাম্বার অফ পাই বন্ড। মানে দুটো আরএস আছে একটা কম্পাউন্ডের, যে কম্পাউন্ডে পাই বন্ডের সংখ্যা বেশি তার স্টেবিলিটি বেশি। বা কেন এরকম, কেন সম্ভবত কেউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে না, আরএসগুলো দিয়ে দেবে, তাদের স্টেবিলিটিই বলতে বলবে। স্টিল একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কম্পাউন্ডে পাই বন্ডের সংখ্যা বেশি, রাদার বন্ডের সংখ্যা বেশি। আমরা জানি বন্ড, একটা বন্ড ভাঙতে এনার্জি দিতে হয় সিস্টেমকে, সিস্টেম এনার্জি নেবে, সেই এনার্জি নিয়ে, সেই এনার্জি যদি বন্ড ডিসোসিয়েশন এনার্জির সমান হয়, তাহলে সেই বন্ডটা ভেঙে যাবে। তাহলে বন্ড ভাঙার জন্য সিস্টেম এনার্জি নেয়। তাহলে যদি বন্ড তৈরি হয় তখন উল্টো প্রসেস, তখন সিস্টেম এনার্জি লস করে, এনার্জি বাইরে ছেড়ে দেয়, এক্সোথার্মিক প্রসেস হয় সেটা। আর যদি সিস্টেম এনার্জি লস করে, তাহলে সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। সুতরাং যত বেশি বন্ড ফর্মেশন হবে, যত বেশি বন্ড তৈরি হবে, তত সিস্টেমের এনার্জি লস হবে, তত সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। তাই জন্য মোর নাম্বার অফ বন্ড, মোর ইজ দ্য স্টেবিলিটি অফ দ্য আরএস। এবার যদি আমরা দেখি যে দুটো আরএসের মধ্যে পাই বন্ডের সংখ্যা সমান, তাহলে রুল 1 দিয়ে আমরা ডিসাইড করতে পারলাম না কোনটা বেশি স্টেবল। তখন আমরা চলে আসবো রুল 2তে, দেখবো যে নিউট্রাল আরএস ইজ মোর স্টেবল দ্যান চার্জড আরএস। তাহলে বিউটাডাইনের নিউট্রাল আরএসটা বেশি স্টেবল চার্জগুলোর থেকে। এবার যদি দেখা যায় যে দুটো আরএসই হচ্ছে চার্জ এবং দুটোতেই পাই বন্ডের সংখ্যা সমান, তখন আমরা চলে আসবো রুল 3তে, দ্যাট ইজ অক্টেট রুল। অক্টেট রুল কী বলে, যে কোনো একটা আরএসে ধরো অনেকগুলো কম্পাউন্ড আছে, অনেকগুলো অ্যাটম আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন, নাইট্রোজেন এবং বিভিন্ন রকম সালফার, অনেক রকম অ্যাটম থাকতে পারে। এক্সেপ্ট হাইড্রোজেনের আমরা জানি অক্টেট হয় না, ডুপ্লেট হয়। বন্ড তৈরি করার পরে ওর বাইরের শেলে দুটো ইলেকট্রন থাকে। বাদবাকি সবাই চায় অক্টেট ফিল আপ করতে, অন্তত গ্রুপ 2 এলিমেন্টস, সেকেন্ড পিরিয়ড এলিমেন্টসগুলো তো চাই। এবার আমরা দেখবো যে একটা আরএসে 3টে অ্যাটম তার অক্টেট হয়েছে, আরেকটা আরএসে দুটো অ্যাটমের অক্টেট ফিল আপ, কিন্তু আরেকটা অ্যাটমের অক্টেট ফিল আপ হয়নি, লেস দ্যান অক্টেট। তাহলে যেখানে বেশি সংখ্যক পরমাণুর অক্টেট ফিল আপ হয়ে গেছে সেটা বেশি স্টেবল। আমরা বলছি যে মোর স্টেবল আরএস হ্যাজ মোর নাম্বার অফ অ্যাটমস হ্যাভিং অক্টেট। এবার যদি সেটা দিয়েও ডিসাইড করা না যায়, তখন 4th আসবে ইলেকট্রোনেগেটিভিটি রুল। ইলেকট্রোনেগেটিভিটি রুল বলছে মোর স্টেবল আরএস হ্যাজ নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যান্ড পজিটিভ চার্জ অন লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। এটাই তো স্বাভাবিক, বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তো তার মাথায় নেগেটিভ চার্জটাই স্টেবল থাকবে। তো যদি কোনো একটা আরএসে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে,
আর একটা আরএস এ কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে, তাহলে কোনটা বেশি স্টেবল? যেখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জটা আছে সেটা বেশি স্টেবল। কিন্তু সেইটা আমরা তখনই তাকে মোর স্টেবল আরএস বলবো যদি তার আগের এই 3টে রুল ফেল করে। আদারওয়াইজ শুরুতেই আমি যদি দেখি যে অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ, কার্বনের মাথায় পজিটিভ চার্জ, তাহলে আমি বলবো যে কার্বনটা বেশি স্টেবল, যেহেতু ওর মাথায় লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে ওর মাথায় পজিটিভ চার্জটা স্টেবল। সেইটা আমি শুরুতেই বলবো না, শুরুতে আগে দেখে নেবো যে তাদের মধ্যে কোথাও অক্টেট রুলটা আগে চেক করবো, নাম্বার অফ পাই বন্ড চেক করবো, নিউট্রাল চার্জ এইগুলো চেক করবো, তারপরে ফোর্থ আমরা চেক করবো ইলেকট্রোনেগেটিভিটি। সেইটা দিয়েও যদি ডিসাইড করা না যায় কোনটা বেশি স্টেবল, তখন আমরা দেখবো যে কী বলছে এখানে দেখো, ইন মোর স্টেবল আরএস লাইক চার্জেস মানে একই রকম চার্জ, দুটো পজিটিভ চার্জ, তারা পরস্পরের থেকে অনেক দূরে থাকবে। আর আনলাইক চার্জেস মানে অপোজিট চার্জ যেগুলো প্লাস এবং মাইনাস, তারা পরস্পরের কাছাকাছি থাকবে। এটা আমরা সম্ভবত রেজোনেন্সের কন্ডিশনেও একবার বলেছিলাম বা বৈশিষ্ট্যের মধ্যে একবার বলেছিলাম। তাহলে দুটো আরএস যেখানে পজিটিভ চার্জ পাশাপাশি দুটো অ্যাটমের উপরে আছে, সেটা অবভিয়াসলি লেস স্টেবল। আর যদি পজিটিভ চার্জ দুটো অনেক দূরে দূরে থাকে অ্যাপার্ট, তাহলে সেটা বেশি স্টেবল হবে। নেগেটিভ চার্জের ক্ষেত্রে উল্টোটা হবে। 5 নম্বর রুল দিয়েও যদি ডিসাইড করা না যায়, তখন আমরা চলে আসবো ইন্ডাকটিভ ইফেক্টে বা হাইপার কনজুগেশনে। হাইপার কনজুগেশন যদি আমরা এখনও পড়িনি, রেজোনেন্সের পরে পড়বো, স্টিল আমি যখন এক্সাম্পল করবো তখন ব্যাপারটাতে আসবো। আমরা দেখবো যে এই 5খানা রুলের কোনোটা দিয়েই আর ডিসাইড করা যাচ্ছে না যে কোন আরএসটা বেশি স্টেবল, দুটোকেই একই রকম মনে হচ্ছে, তখন আমরা ইন্ডাকটিভ এফেক্ট বা হাইপার কনজুগেশন অ্যাপ্লাই করব। 7 নম্বর রুল হচ্ছে স্টেবিলিটি অ্যারোমেটিক যদি হয় রেজোনিং স্ট্রাকচার, তার সবথেকে বেশি হবে, তারপরে নন অ্যারোমেটিক, তারপরে অ্যান্টি অ্যারোমেটিক। এখন এই পার্টিকুলার শব্দগুলো বা এই টার্মগুলো তোমাদের কাছে নতুন, কারণ অ্যারোমেটিসিটি আমরা এখনও পড়িনি। আমরা রেজোনেন্স পড়ার পরে হাইপার কনজুগেশন পড়বো, তারপর অ্যারোমেটিসিটি পড়বো, তখন এই বিষয়টা আরও ক্লিয়ার হবে। এখন যে দু একটা এক্সাম্পল আমি বলবো সেগুলো জাস্ট এমনি জেনে নিতে হবে, কারণ এই সংক্রান্ত বেশি কিছু বলার মতন এখন এখানে কোনো স্কোপ নেই। অ্যারোমেটিসিটি যখন পড়াবো তখন ডিটেলড আলোচনা হবে। এরপর হচ্ছে রুল 8, যে স্টেবিলিটি ভ্যারিজ উইথ মোর নাম্বার অফ বেনজেনয়েড রিংস। বেনজেনয়েড রিংস মানে বেনজিনের মতন দেখতে, অল্টারনেট সিঙ্গেল ডাবল বন্ড, মানে একটা রিংয়ের মধ্যে 3টে পাই বন্ড, এই ধরনের যে রিংগুলো, এগুলোকে বেনজিনয়েড রিং বলে। এবার এই পার্টিকুলার রুলটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনগুলোর জন্য। পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন মানে এমন হাইড্রোকার্বন যেখানে একাধিক বেনজিনের মতন স্ট্রাকচার থাকে, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, ফিন্যান্থ্রিন, এই সমস্ত কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে এই পার্টিকুলার রুলটা অ্যাপ্লিকেবল। তো আপাতত এই রুল 7, রুল 8 এইগুলো একদমই, বা রুল 9 অ্যাকচুয়ালি না, আমি এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে লিখেছি, এটা ওয়ান অফ দ্য রুলস, মানে এইগুলো খুবই লিমিটেড কিছু কম্পাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য। বাদবাকি মেজর যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদের পরীক্ষাতে আসে, আগের যে রুলসগুলো বললাম তার মধ্যে স্পেশালি প্রথম 4টে রুলের মধ্যেই ম্যাক্সিমামগুলো কভার হয়ে যায়, আর তারপর বেশ কিছু পড়ে থাকে যেগুলোকে রুল 5 বা 6 দিয়ে এক্সপ্লেন করতে হয়, আর এইগুলো তো একেবারেই লিমিটেড, অল্প কিছু এক্সাম্পল। তো এখানে বলছে যে মোর দ্যান 1 ইউনিট অফ চার্জ অন অ্যান অ্যাটম, একটা অ্যাটমের উপর যদি 1-এর বেশি ইউনিট চার্জ থাকে, +2 বা +3 বা -2 -3, এইরকম যদি চার্জ থাকে, তাহলে সেই আরএস মানে হাইলি আনস্টেবল হবে এবং তার ন্যাচারালি তার স্টেবিলিটি কম, তার কন্ট্রিবিউশনও কম। একটা এক্সাম্পল এখানে দেখিয়েছি, এখানে দেখো প্রত্যেক অ্যাটমের মাথায় 1 ইউনিট করে চার্জ আছে, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, এইখানে দুটো নেগেটিভ চার্জ আছে। তাহলে মোর দ্যান 1 ইউনিট অফ চার্জ যেই হয়ে গেল, তখনই ওর স্টেবিলিটি কমে গেল, তাই আমরা বলছি এ হচ্ছে মোর স্টেবল, বি হচ্ছে লেস স্টেবল। আচ্ছা, রুলসগুলো দেখে নেওয়ার পরে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি প্রবলেম সলভিং, অর্থাৎ এক্সাম্পলে। প্রথম এক্সাম্পল দেখো, আমরা কি বললাম, রুলগুলোকে সিকুয়েন্সিয়ালি পরপর ফলো করতে হবে। প্রথমে রুল 1, মোর নাম্বার অফ পাই বন্ড। আমরা দেখছি এখানে দুটো পাই বন্ড আছে, এখানে একটা পাই বন্ড আছে, তাহলে এটা বেশি স্টেবল, রুল 1 দিয়ে আনসার হয়ে গেল। আচ্ছা, এবার যে কটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, প্রথমে তোমাদের রিকোয়েস্ট করবো যে একটু ভিডিওটা এখানে পজ করে প্রত্যেকটা কোয়েশ্চেন আগে তোমরা খাতায় টুকে নাও, তারপরে আনসারে আসো। তো প্রত্যেকটা ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দুটো করে আরএস থাকছে, কিছু ক্ষেত্রে 3টে করে আরএস থাকবে, যেমন এখানে 1, 2, 3টে আছে, ঠিক আছে। এটা তোমরা ধরে নাও যে প্রত্যেক ক্ষেত্রেই প্রথম আরএসটাকে আমরা নাম্বার এ বলবো, আর পরেরটাকে আমরা নাম্বার বি বলবো, এবং আনসার লেখার সময় এরকম লিখবো যে স্টেবিলিটি এ গ্রেটার দেন বি। আমি যদি এ গ্রেটার দেন বি লিখি, তার মানে বুঝতে হবে যে প্রথমটা বেশি স্টেবল, দ্বিতীয়টা কম স্টেবল। যদি বি গ্রেটার দেন এ লিখি, তার মানে সেকেন্ডটা বেশি স্টেবল, এটা বুঝতে হবে, ঠিক আছে। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটাতে ওটাই হচ্ছে, এখানে দুখানা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, ন্যাচারালি এ লেস দেন বি বা বি গ্রেটার দেন এ যা লিখবে, ঠিক আছে। প্রথম রুল দিয়ে অ্যান্সার হয়ে গেলো, যেখানে দুটো পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, মোর নাম্বার অফ পাই বন্ড, মোর ইজ দ্য স্টেবিলিটি অফ আরএস। পরেরটা দেখো,
পাই বন্ড এখানেও একটা। সেকেন্ড রুল নিউট্রাল ভার্সেস চার্জড, যেহেতু নিউট্রাল তাহলে এ গ্রেটার দেন বি, নিউট্রালের স্টেবিলিটি বেশি। দেখো সেকেন্ড রুল দিয়ে হয়ে গেল। আবারও প্রথম রুল মোর নাম্বার অফ পাই বন্ড, এখানে কোনো পাই বন্ড নেই, এখানে 3টে পাই বন্ড, 1 2 3টে, তাহলে এ লেস দেন বি। ঠিক আছে, এরকমই সোজা। পরেরটা দেখো, এটা 3টে পাই বন্ড, এখানে 1 2 3টে পাই বন্ড সমান, তাহলে সেকেন্ড রুল হচ্ছে নিউট্রাল ভার্সেস চার্জ, এটা নিউট্রাল, তাহলে এ গ্রেটার দেন বি। ঠিক আছে, পরেরটাও সেম একই রকম, এ গ্রেটার দেন বি, নাম্বার অফ পাই বন্ড সমান, নিউট্রালটা মোর স্টেবল। 7 নম্বর, এটা পাই বন্ড নেই, এখানে 1টা পাই বন্ড, মানে পাই বন্ড বেশি, তাহলে এখানেও এ লেস দেন বি। আমি 10টা করানোর পরে 2-4 কথা আর একটু বলবো তোমাদেরকে। 7-এর পরে 8 নম্বর, ওখানে দেখো পাই বন্ড এখানে 2টো, এখানে 1টা, তাহলে মোর নাম্বার অফ পাই বন্ড মোর ইজ দ্য স্টেবিলিটি। ইনফ্যাক্ট সেকেন্ড রুলকেও ফলো করছে, এটা নিউট্রাল, এটা চার্জড। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখো পাই বন্ড নেই, ওদিকে একটা পাই বন্ড বেশি, স্টেবিলিটি বেশি, এ লেস দেন বি। 10 নম্বরে চলে আসো, পাই বন্ড নেই, পাই বন্ড একটা আছে, তাহলে আবারও এ লেস দেন বি। প্রথমে পাই বন্ড, তারপরে নিউট্রাল চার্জড। যদি মনে করো এটা নিউট্রাল তাই বেশি স্টেবল, তাহলে কিন্তু হবে না। প্রথমে আমরা দেখবো নাম্বার অফ পাই বন্ড যেটা বেশি এখানে। এইবার আমি 10টা আনসার করার পরে একটা কথা বলবো তোমাদের, সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন যা যা থাকবে আর কি, বা পরীক্ষায় যা যা আসবে, সেগুলোতে রুল 1 থেকে 4 এই 4টে রুল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই 4টের মধ্যেই আনসার হয়ে যাবে ম্যাক্সিমাম 95% কোয়েশ্চেনের। বাকি 5%-এর জন্য ওই রুল 5 থেকে 8 পর্যন্ত, বা লাস্টে যে কথাটা বললাম হ্যাশট্যাগ দিয়ে, এগুলোর দরকার পড়বে। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে অনেক টিচার্সরা আছেন যারা এই রুলগুলোকে সিকুয়েন্সিয়ালি পরপর ফলো করতে হবে এইটা বলেন না, বা বলেন যে দরকার নেই। এখন সিকুয়েন্সিয়ালি পরপর ফলো যদি না করি, তাহলে এই যে পার্টিকুলার জায়গাটাতে এইখানে এরকম যদি কিছু কোয়েশ্চেন থাকে, তাহলে গন্ডগোল হয়ে যাবে। আমরা দেখবো নিউট্রাল স্পিসিস মোর স্টেবল, তাহলে এটাকে মোর স্টেবল বানিয়ে দেবো, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা মোর স্টেবল হয়। ঠিক আছে, একই রকমভাবে যেমন ধরো এইখানে এটা নিউট্রাল স্পিসিস, কিন্তু নাম্বার অফ পাই বন্ড কম বলে কম স্টেবল হলো, এটা নাম্বার অফ পাই বন্ড বেশি বলে বেশি স্টেবল হলো। তো এই হচ্ছে একটা কী বলবো, একটা ছক, যেটা হচ্ছে তোমাকে সিকুয়েন্সিয়ালি রুলগুলো ফলো করতে হচ্ছে। যদি বাই এনি চান্স তুমি সিকুয়েন্সিয়ালি রুল ফলো করতে না চাও, পরপর প্রথমে রুল 1 তারপর রুল 2 এরকম আমি চাইছি না, তাহলে কি করতে হবে? তাহলে তুমি 4টে রুল, প্রথম যে 4টে পাই বন্ড, চার্জ ভার্সেস নিউট্রাল, অক্টেট এবং ইলেকট্রোনেগেটিভিটি, এই 4টে রুল দিয়ে তুমি দেখবে যে কোন রুল মানে কোনো একটা পার্টিকুলার আরএস কত বেশি সংখ্যক রুলকে ফলো করছে। মানে আমি বলতে চাইছি যে ধরো একটা আরএস 3টে রুল বলছে যে ও বেশি স্টেবল, অন্য আরেকটা রুল বলছে যে অন্য আরএসটা বেশি স্টেবল। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। যেমন ধরো এইটা, এখানে আমরা দেখছি, দেখো রুল 3 আর 4 মনে করো, অক্টেট এবং ইলেকট্রোনেগেটিভিটি। এখানে কার্বনটা প্লাস চার্জ, মানে কার্বনের এখানে কিন্তু অক্টেট ফিল আপ হয়নি, 3টে বন্ড হয়েছে, 2টো হাইড্রোজেনের সঙ্গে একটা অক্সিজেনের সঙ্গে, মানে 6টা ইলেকট্রন আছে, মানে এটা লেস দেন অক্টেট। অক্সিজেনের কিন্তু অক্টেট ফিল আপ হয়ে গেছে। আমরা হাইড্রোজেনকে কাউন্ট করবো না, কেন? কারণ হাইড্রোজেনের তো অক্টেট হয় না, ডুপ্লেট হয়, তাই হাইড্রোজেন বাদে বাকি অ্যাটমগুলোকে চেক করবো। তাহলে বাকি অ্যাটম একটা কার্বন যার অক্টেট নেই, একটা অক্সিজেন যার অক্টেট আছে। আর এই আরএসটাতে অক্সিজেন কার্বন দুজনেরই অক্টেট আছে, তাহলে যে আরএসে মোর নাম্বার অফ অ্যাটমস অক্টেট ফিল আপ, সেই আরএসটা বেশি স্টেবল। এটা হচ্ছে অক্টেট রুল। তাহলে অক্টেট রুল অনুযায়ী বিটা হচ্ছে মোর স্টেবল। এবার আসো ইলেকট্রোনেগেটিভিটি রুলে। ইলেকট্রোনেগেটিভিটি রুল বলছে পজিটিভ চার্জ কোথায় থাকবে? লেস স্টেবল, লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে। কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে লেস ইলেকট্রোনেগেটিভের উপরে প্লাস চার্জটা মানানসই, সুতরাং এইটা বেশি স্টেবল। তাহলে অক্টেট রুল বলছে এ বেশি স্টেবল, সরি এ তো না, অ্যাকচুয়ালি এটা বি। অক্টেট রুল বলছে বি বেশি স্টেবল, ইলেকট্রোনেগেটিভিটি রুল বলছে এ বেশি স্টেবল। তাহলে কোনটাকে আমি স্টেবল ধরবো? আমার দেখো সিকুয়েন্সিয়ালি প্রথমে অক্টেট আছে, 3rd-এ, 4th-এ আছে ইলেকট্রোনেগেটিভিটি। এবার তুমি যদি সিকুয়েন্স ফলো করতে নাও চাও, তাহলে অক্টেট রুল এবং ইলেকট্রোনেগেটিভিটি রুল এই দুটোর মধ্যে কিন্তু অলওয়েজ তোমাকে সিকুয়েন্স ফলো করতে হবে। অক্টেট রুল ইজ অলওয়েজ প্রেফার্ড ওভার ইলেকট্রোনেগেটিভিটি রুল। অক্টেট রুল সবসময় প্রেফারেন্স পাবে। ইলেকট্রোনেগেটিভিটি রুল যদি একে মোর স্টেবল বলে, অক্টেট রুল যদি একে মোর স্টেবল বলে, তাহলে অক্টেট রুল যাকে মোর স্টেবল বলছে দ্যাট ইজ দ্য মোর স্টেবল আরএস। ঠিক আছে, তবে আমাদের
যেহেতু আমি বললাম যে প্রথম 4টে রুলের মধ্যেই ম্যাক্সিমাম আনসার হয়ে যাবে, সুতরাং ওই 4টে একটু কষ্ট করে পরপর সিকোয়েন্সটা মনে রাখলে আর কোনো ঝঞ্ঝাটি থাকবে না। ঠিক আছে, এবার 11 দেখো, একটা পাই বন্ড, এখানে দুটো পাই বন্ড, তাহলে ওই আরএসটা বেশি স্টেবল, ফার্স্ট রুল দিয়েই হয়ে গেল, তাহলে এ লেস দেন বি। ঠিক আছে, আরও একটা জিনিস দেখো, যদি আমি অন্য রুল দিয়ে বলতে চাই তাহলে এক তো হচ্ছে নাম্বার অফ পাই বন্ড এর হিসাবে এ বেশি স্টেবল। অক্টেট সবার কমপ্লিট আছে এখানে, প্রত্যেকটা অ্যাটমের অক্টেট কমপ্লিট, তুমি যদি হিসাব করে দেখো সবার অক্টেট কমপ্লিট। এবার যদি ইলেকট্রোনেগেটিভিটি রুলে আসো, তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ক্লোরিন, যার মাথায় নেগেটিভ চার্জ, তাহলে এটা বেশি স্টেবল। ঠিক আছে, তাহলে অক্টেট রুলে আলাদা করা যাচ্ছে না, চার্জড বা আনচার্জড নিউট্রাল তা দিয়ে আলাদা করা যাচ্ছে না, দুটোই হচ্ছে চার্জড অবস্থায় আছে, তাহলে অক্টেট রুল ক্যান্সেল হয়ে গেল আর রুল 2 ক্যান্সেল হয়ে গেল, নিউট্রাল বা চার্জড। পড়ে থাকলো রুল 1 এবং 3, সরি 1 এবং 4। 1 হচ্ছে নাম্বার অফ পাই বন্ড, এ স্টেবল, আর 4 হচ্ছে ইলেকট্রোনেগেটিভ রুল, সেটা দিয়েও এটা বেশি স্টেবল। তাহলে দুটো রুল একে স্যাটিসফাই করছে আর একে কোনো রুলটাই স্যাটিসফাই করছে না, তাহলে মোর স্টেবল হচ্ছে এটা। এবার আমার কথা হচ্ছে যে এই যে প্রত্যেকটা রুল এরকম করে একটা আরএসের উপরে চেক করার দরকার নেই, আমরা যদি সিকোয়েন্সটা মনে রাখি তাহলে এমনি সব হয়ে যাবে। 12 নম্বর হচ্ছে দেখো, একটা পাই বন্ড, এখানেও একটা পাই বন্ড, রুল 1 ক্যান্সেল, রুল 2ও ক্যান্সেল কারণ দুটোই চার্জড, রুল 3 অক্টেট। এখানে বোরন 3টে বন্ড করেছে, আমরা জানি বোরন নিউট্রাল অবস্থায় অক্টেট ফিল আপ করতে পারে না, sp2 হাইব্রিডাইজ, তার মানে 3টে বন্ড, তার মানে 6টা ইলেকট্রন, তাহলে অক্টেট রুল কাকে জেতাচ্ছে, বিকে, তাহলে এ লেস দেন বি। ইলেকট্রোনেগেটিভিটি আমরা চেক করলাম না কারণ থার্ড রুল দিয়ে ডিসাইড হয়ে গেল। 13 নম্বর দেখো, পাই বন্ড নেই, এখানে একটা পাই বন্ড, ফার্স্ট রুল দিয়ে হয়ে গেল, তাহলে এ লেস দেন বি। 14 নম্বরও তাই, এখানে সরি চাই না, এখানে একটা পাই বন্ড আছে, এখানে একটা পাই বন্ড আছে, পাই বন্ড দিয়ে হচ্ছে না, চার্জ না নিউট্রাল সেটা দিয়েও হচ্ছে না, দুটোই চার্জড। 3 নম্বর হচ্ছে অক্টেট রুল, অক্টেটও সবার ফিল আপ, এখানে কার্বনের অক্টেট ফিল আপ, এখানে অক্সিজেনের সবারই অক্টেট ফিল আপ আছে। 4th হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি রুল, এবার অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, তাহলে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ বেশি, ইলেকট্রোনেগেটিভ প্রেফার্ড, তাহলে এ গ্রেটার দেন বি। এই হচ্ছে আমাদের সিকোয়েন্স, প্রথমে রুল 1 দেখবো, তারপর রুল 2, তারপর রুল 3, রুল 4। রুল 4-এ আস্তে আস্তে আনসার এসেই যাবে, কিছু এক্সেপশন থাকবে যেখানে আনসার আসবে না, সেগুলোতে আমরা পরে আসছি। দেখো, প্রথম কথা হচ্ছে নাম্বার অফ পাই বন্ড একটা, রুল 1 ক্যান্সেল। 2 নম্বর হচ্ছে নিউট্রাল না চার্জ, ক্যান্সেল। রুল 3 হচ্ছে অক্টেট, ক্যান্সেল, সবার অক্টেট আছে, তুমি যদি নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট করো, একমাত্র কার্বন যদি পজিটিভ চার্জ থাকে তাহলে কার্বনের অক্টেট ফিল আপ হয় না, বাদ বাকি আর এই বোরন যদি থাকে বা অ্যালুমিনিয়াম থাকে গ্রুপ 13 এলিমেন্ট, অক্টেট ফিল আপ হয় না। আদারওয়াইজ মোটামুটি অক্টেট তুমি ইলেকট্রন সংখ্যা বা বন্ড সংখ্যা গুনলেই পেয়ে যাবে, বন্ড আর লোন পেয়ারের সংখ্যা। তো থার্ড হয়ে গেল অক্টেট সবার ফিল আপ। 4th হচ্ছে এবার ইলেকট্রোনেগেটিভিটি রুল, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ ইজ প্রেফার্ড ওভার কার্বন, তাহলে আবারও এ লেস দেন বি, মানে বিটা বেশি স্টেবল এবং বেশি কন্ট্রিবিউটিং। 16 এখানে, আচ্ছা 16তে দেখো 3টে আছে, তাহলে এটা এ, এটা বি, এটা সি, 3টে থাকলে প্রথমটা এ, পরেরটা বি, তারপরেরটা সি। তাহলে নাম্বার অফ পাই বন্ড একটা, রুল 1 ক্যান্সেল না, এবার চার্জ না নিউট্রাল, সবাই চার্জড, রুল 2 ক্যান্সেল। রুল 3 অক্টেট, সবার অক্টেট আছে এখানে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, 3টে অ্যাটমেরই অক্টেট এখানে আছে, এখানেও তাই, এখানেও তাই। রুল 4 ইলেকট্রোনেগেটিভিটি, সব থেকে বেশি অক্সিজেনের মাথা নেগেটিভ চার্জ, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন। তাহলে যেখানে অক্সিজেন এবং নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, দুটোর মাথায় নেগেটিভ চার্জ, সেটা বেশি সব থেকে বেশি স্টেবল। ঠিক আছে, তারপরে আমরা দেখছি যেখানে অক্সিজেন, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ এখানেও আছে, এখানেও আছে, তাহলে ওটা তো ডিসাইডিং ফ্যাক্টর নয়, ডিসাইডিং হচ্ছে বাকি আর কার আছে, এখানে নাইট্রোজেন, এখানে তার থেকেও বেশি অক্সিজেন, তাহলে সব থেকে বেশি স্টেবল তো অবভিয়াসলি 2, আই মিন বি, তারপর সি, আর লাস্টে হচ্ছে এ। বোঝা না গেল, আশা করা যায়। 17 দেখো, পাই বন্ড একটা, রুল 1 ক্যান্সেল, রুল 2 নিউট্রাল, এটা চার্জড, তাহলে নিউট্রাল এবং চার্জ দিয়ে হয়ে গেল আমাদের রুল 2 দিয়ে কোনটা মোর স্টেবল। তারপর দেখো দুটো পাই বন্ড, রুল 1 ক্যান্সেল, রুল 2ও ক্যান্সেল, দুজনেই চার্জ। রুল 3 অক্টেট, সবার অক্টেট ফিল আপ আছে। রুল 4 অক্সিজেন নেগেটিভ চার্জ, কার্বন নেগেটিভ চার্জ, তাহলে অক্সিজেন ইজ প্রেফার্ড, তাহলে বি গ্রেটার দ্যান এ বা এ লেস দ্যান বি, যা লিখবে এ লেস দ্যান বি লিখলেই ভালো হতো মনে হচ্ছে। যাই হোক, নাম্বার 19 কার্বনের মাথা নেগেটিভ চার্জ,
সালফারের মাথায় নেগেটিভ চার্জ, কার্বন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ। দেখো আমি ওই বাকিগুলো বলতে ভুলে গেলাম। প্রথমে রুল 1 পাই বন্ড সমান, রুল 2ও ক্যান্সেলড, দুজনেই চার্জ, রুল 3ও ক্যান্সেলড, সবাই অক্টেট ফিল আপ হয়ে রয়েছে, রুল 4 ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে এ লেস দেন বি, কারণ সালফার ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। আশা করা যায় আমি বোঝাতে পারছি যে কীভাবে আমরা এগোচ্ছি, সিকুয়েন্সিয়ালি এগোলে আর কোনো টেনশন নেই, সব আনসার কারেক্ট হবে। 20 নম্বরে 3টে আরএস আছে, তাহলে এ বি আর লাস্টেরটা সি। এবার প্রথমে হচ্ছে নাম্বার অফ পাই বন্ড সমান, দুটো করে, ফার্স্ট রুল ক্যান্সেলড, সেকেন্ড রুলও ক্যান্সেলড, সবাই এখানে চার্জড, থার্ড রুল অক্টেট রুল, প্রত্যেকটা অ্যাটমের কার্বন নাইট্রোজেন অক্সিজেন সবার অক্টেট ফিল আপ আছে, ক্যান্সেলড। ফোর্থ হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি রুল, এইটা দিয়ে হয়ে যাবে অ্যান্সার, অক্সিজেন নাইট্রোজেন কার্বন, এই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। সুতরাং মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের উপরে নেগেটিভ চার্জ ইজ প্রেফার্ড, তাহলে এই হচ্ছে স্টেবিলিটি অর্ডার। আচ্ছা 21 নম্বর দেখো, নাম্বার অফ পাই বন্ড সমান, দুটোই চার্জড, রুল 2 ক্যান্সেলড, রুল 3 অক্টেট, এই কার্বনের অক্টেট ফিল আপ নেই যেহেতু কার্বোক্যাটায়ন, আর ওখানেও অক্টেট ফিল আপ নেই, মানে অক্টেট রুল দিয়ে আলাদা করা যাচ্ছে না, ইলেকট্রোনেগেটিভিটি রুল দিয়েও করা যাচ্ছে না, কারণ পজিটিভ চার্জ কার্বনের উপরে, দু জায়গাতেই কার্বনের উপরে। ফিফথ হচ্ছে লাইক চার্জ বা ডিসলাইক চার্জ এর ডিস্টেন্স, তো এখানে তো একটাই করে চার্জ আছে, তাহলে ফিফথ রুল অ্যাপ্লিকেবলই নয়। সিক্সথ রুল হচ্ছে ইন্ডাকটিভ বা হাইপার কনজুগেশন। আমরা দেখছি যে এই যে কার্বোক্যাটায়ন, এর রেসপেক্টে এইটা sp2 কার্বন, বা এই কার্বোক্যাটায়ন রেসপেক্টে এইটা sp2 কার্বন, তাহলে এই কার্বোক্যাটায়ন ডান দিকে যেটা রয়েছে অর্থাৎ বি, সেই কার্বোক্যাটায়নের সঙ্গে এই যে পার্টিকুলার কার্বনটা, আলফা কার্বনটা, এটা sp2, কিন্তু এই কার্বোক্যাটায়নের সঙ্গে এখানে sp2 আছে, এদিকে sp3ও আছে, এই sp3 কার্বনের সঙ্গে দুখানা হাইড্রোজেন থাকে, এগুলো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম, যদিও আমরা এখনও হাইপার কনজুগেশন পড়িনি, স্টিল আমি বলছি যেটা যেহেতু আলফা হাইড্রোজেন রয়েছে দুটো sp3 কার্বনে, সুতরাং এর হাইপার কনজুগেশনের সাহায্যে ও স্টেবিলিটি পাবে। সুতরাং এই পার্টিকুলার কার্বোক্যাটায়নটা অনেক বেশি স্টেবল দেন এই কার্বোক্যাটায়ন, সুতরাং এই আরএসটা বেশি স্টেবল, তাহলে আমরা বলবো এ গ্রেটার দেন বি। আমরা ডিসাইড করলাম কোন ফ্যাক্টর দিয়ে, হাইপার কনজুগেশন। আচ্ছা 22এও তিনখানা, তাহলে এ বি অ্যান্ড সি। 22এরটা এক্স্যাক্টলি 20টার মতোই, অক্সিজেন নেগেটিভ চার্জ, কার্বন আর নাইট্রোজেন, তাহলে অক্সিজেন দেন কার্বন, দেন নাইট্রোজেন সি, দেন কার্বন বি, তাহলে এই হচ্ছে অর্ডার, রাইট। প্রথম 3টে রুল এখানেও অ্যাপ্লিকেবল নয়, চেক করে দেখতে পারো। 23 নম্বরে দেখো, এটা নিউট্রাল। প্রথম কথা নাম্বার অফ পাই বন্ড 3টে, 1 2 3টে, এখানেও 1 2 3টে। রুল 2 নিউট্রাল যে সব থেকে বেশি স্টেবল, তাহলে এ সব থেকে বেশি স্টেবল। বি আর সি এর মধ্যে এইবার আমরা এখানে দেখবে বাদবাকি রুল 4 অবধি অ্যাপ্লাই করা যাবে না, মানে আলাদা করা যাচ্ছে না। রুল 5 যেখানে বলছে অপোজিট চার্জ মানে আনলাইক চার্জ কাছাকাছি থাকতে হবে, তাহলে এখানে প্লাস মাইনাসের ডিস্টেন্স কম, এখানে প্লাস মাইনাস ডিস্টেন্স বেশি, যেখানে অপোজিট চার্জের ডিস্টেন্স কম সেটা বেশি স্টেবল, তাহলে এ বি সি। 24 নম্বরে খুব ভালো করে লক্ষ্য করো, 24 নম্বরটা NH2 CH ডাবল বন্ড NH2 প্লাস, NH2 CH ডাবল বন্ড NH2 প্লাস, মানে এই দুটো অ্যাকচুয়ালি একই, সেম জিনিস, আইডেন্টিক্যাল স্ট্রাকচার। যখন দুটো আরএসের স্ট্রাকচার আইডেন্টিক্যাল হয়ে যায়, প্রত্যেকটা কানেক্টিভিটি কোন অ্যাটমের সঙ্গে কোন অ্যাটম কানেক্টেড সেইগুলো যদি এক্স্যাক্টলি ম্যাচ করে যায়, তখন আমরা সেই দুটো আরএসকে বলি পরস্পরের ইকুইভ্যালেন্ট আরএস। তা এরা যেহেতু ইকুইভ্যালেন্ট আরএস, এদের কন্ট্রিবিউশন এবং এদের স্টেবিলিটি সবই হচ্ছে সমান, তাহলে এ ইকুয়াল টু বি হয়ে গেল। নেক্সট দেখো, এটা নিউট্রাল। নাম্বার অফ পাই বন্ড দেখি প্রথমে, দুটো দুটো দুটো, তাহলে নিউট্রালটা মোস্ট স্টেবল, তাহলে এ সব থেকে বেশি স্টেবল। আচ্ছা বি আর সি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বি আর সি এর মধ্যে একটু ভুল হয়েছে, এখানে নেগেটিভ চার্জ হবে, দিয়ে নাও, কারণ এখান থেকে অক্সিজেন লোন পেয়ার ডোনেট করবে আর এই পাই বন্ডটা খুলে এখানে আসবে, তখন নেগেটিভ চার্জ হবে। এবার দেখো অপোজিট চার্জ কাছাকাছি, তাহলে বেশি স্টেবল, আর এখানে অপোজিট চার্জ অনেক দূরে, তাহলে ABC হয়ে গেল। 26এরটা আবারও 3টে, 1 2 3 4টে হচ্ছে পাই বন্ড, এখানে দুটো পাই বন্ড, এখানে দুটো পাই বন্ড, তাহলে 4টে পাই বন্ড, আবার নিউট্রালও বটে, তাহলে সব থেকে বেশি স্টেবল এটা। এ কোথায় লিখবো, এখানে লিখি, এ সব থেকে বেশি স্টেবল।
বি আর সি এর মধ্যে আবার দেখো অপোজিট চার্জের ডিস্টেন্স ম্যাক্সিমাম, এখানে অপোজিট চার্জ কাছাকাছি, তাহলে এ বি সি। 28 দেখো পাই বন্ড একটা, এখানেও একটা, চার্জ দুটোই। রুল 3 হচ্ছে অক্টেট রুল, সবারই অক্টেট ফিল আপ। রুল 4 ইলেকট্রোনেগেটিভিটি, তো সব জায়গাতেই কার্বনের উপর নেগেটিভ চার্জ। রুল 4ও হচ্ছে না। রুল 5 অ্যাপ্লিকেবলই নয়, কারণ ডাইপোলার নয় সিস্টেম। রুল 5 অর্থাৎ প্লাস মাইনাস চার্জ দূরে বা একই রকম চার্জ হলে কাছাকাছি, সেটা তো তখনই সম্ভব যদি দুখানা অ্যাটমের উপরে চার্জ থাকে। তো এখানে তো একটা অ্যাটমের উপরে চার্জ, এখানেও তাই। রুল 5 অ্যাপ্লিকেবল নয়। রুল 6 এবার ইন্ডাকটিভ বা হাইপার কনজুগেশন। আচ্ছা আমি কোনটা বলছি, এইটা? আচ্ছা এটাই বলে দিই, এটা মিস করে গেছি, এটা পরে বলছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ, তো কার্ব অ্যানায়নের স্টেবিলিটি দেওয়ার জন্য হাইপার কনজুগেশন জেনারেলি কাজে লাগে না, ইন্ডাকটিভ এফেক্টই কাজে লাগে। তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা, এই যে কার্বন আয়নটা, এটা একটা 3 ডিগ্রি কার্বন আয়ন, আর এটা একটা 2 ডিগ্রি কার্বন আয়ন। এর সঙ্গে সরাসরি দুটো কার্বন যুক্ত আছে, আর এই নেগেটিভ চার্জওয়ালা কার্বনের সঙ্গে একটা, দুটো, তিনটে। কার্ব অ্যানায়নের স্টেবিলিটি অর্ডার কি ছিল 123, হ্যাঁ না? 1 ডিগ্রি সব থেকে বেশি স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তাহলে যেহেতু 2 ডিগ্রি এটা এ, তাহলে এ ইজ মোর স্টেবল দেন 3 ডিগ্রি সরি 3 ডিগ্রি কার্বন আয়ন। ওপরেরটা হচ্ছে কার্বোক্যাটায়ন। এখানেও যদি আমরা লক্ষ্য করি, তাহলে প্রথম কথা পাই বন্ড সমান, দ্বিতীয় কথা রুল 2 অ্যাপ্লিকেবল নয়, দুজনেই চার্জড। তৃতীয় কথা অক্টেট রুল অ্যাপ্লিকেবল নয়, কারণ দু জায়গাতেই কার্বোক্যাটায়ন আছে, এরও অক্টেট ফিল আপ নেই, এরও অক্টেট ফিল আপ নেই। ইলেকট্রোনেগেটিভিটি রুলও অ্যাপ্লিকেবল নয়, কারণ প্লাস চার্জ কার্বনের উপরে, এখানেও কার্বনের উপরে। 5th রুল তো অ্যাপ্লিকেবলই নয়, কারণ ডাইপোলার নয় সিস্টেম, বা দুটো অ্যাটমের উপরে চার্জ নেই। 6th রুলে আবার আমাদের আসতে হচ্ছে ইন্ডাকটিভ বা হাইপার কনজুগেশন। সেখানে যদি আসি, আমরা দেখব এই কার্বোক্যাটায়নটা, অর্থাৎ যেটা কিনা এ, এটা হচ্ছে 3 ডিগ্রি আর এটা হচ্ছে 1 ডিগ্রি। কার্বোক্যাটায়নদের স্টেবিলিটি অর্ডার 321, 3 ডিগ্রি মোর স্টেবল, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। তাহলে এ গ্রেটার দেন বি হয়ে গেল। 29 আবারও কার্বন আয়ন। আমরা আবার যদি লক্ষ্য করি যে প্রথম 4-5টা রুল অ্যাপ্লিকেবল নয়, 6th রুলে এসে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে আমরা বুঝতে পারবো এটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, এটা প্রাইমারি। তাহলে প্রাইমারি ইজ মোর স্টেবল দেন সেকেন্ডারি। আর 30 দেখো, 30-এ রুল 1 দিয়েই হয়ে যাবে, দুখানা পাই বন্ড আছে, এখানে একটা পাই বন্ড, তাহলে যেখানে দুটো পাই বন্ড সেটা বেশি স্টেবল। পরেরটা দেখো, এটা হচ্ছে ন্যাপথালিন, এটা হচ্ছে অ্যানথ্রাসিন। এই দুটো কম্পাউন্ডকে আমরা, যেটা আগে বলছিলাম যে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পার্টিকুলার রিংটা, বেনজিন রিংটা, বেনজিন রিং আমরা বলছি তো এটাকে অল্টারনেট সিঙ্গেল ডাবল বন্ড, বেনজিনের মতন দেখতে এইটুকু পার্ট। এখন এই যে পাই বন্ডটা, এই পাই বন্ডটা মানে এই যে নীল কালারের যে পাই বন্ডটা দিলাম আমি এখন, এটা দুটো রিংয়েই কমন। আমি এই রিংয়েও দেখাতে পারি, আবার এটাকে এই রিংয়েও দেখাতে পারি, অর্থাৎ দুটো রিংকেই বেনজিনের মতন দেখতে। আমরা বলবো এখানে বেনজেনয়েড রিং দুখানা আছে, ঠিক আছে, বা এটা বেনজেনয়েড স্ট্রাকচার। কিন্তু এই পার্টিকুলার স্ট্রাকচারে এই যে পাই বন্ডটা, এটা শুধুমাত্র এই রিংয়েরই পার্ট। এই রিংটা কখনোই বেনজিনের মতন দেখতে হচ্ছে না, অথচ অল্টারনেট সিঙ্গেল ডাবল বন্ড থ্রু আউট দুটো স্ট্রাকচারেই মেনটেন্ড আছে। তাহলে যেখানে বেনজিনের মতন দেখতে রিংয়ের সংখ্যা বেশি, তার স্টেবিলিটি বেশি। তাহলে এ গ্রেটার দেন বি, এখানেও তাই। দেখো এইটা বেনজিনয়েড স্ট্রাকচার, বেনজিনয়েড রিং, এটা এবং এটা দুটো পাশাপাশি। এই যে পার্টিকুলার পাইবনটা, এই পাইবনটা এই রিংয়েরও পার্ট, সুতরাং এই দুটো রিংই বেনজিনের মতন দেখতে। আর ওখানে মাত্র একটা রিং বেনজিনের মতন দেখতে, বাকিগুলো নয়। তাহলে এ গ্রেটার দেন বি স্টেবিলিটি, ঠিক আছে। এখানে দেখো, আমরা যদি আবারও পরপর কাউন্ট করতে থাকি, পাই বন্ড এখানে একটাও নেই, এখানে একটা পাই বন্ড, এখানেও একটা পাই বন্ড। তাহলে এই দুটো বেশি স্টেবল প্রথমে, এটা সবথেকে কম স্টেবল এটা হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে আমরা যদি আসি, তাহলে দেখব যে দুটোই চার্জড, দুটোতেই সবার অক্টেট ফিল আপ। ইলেকট্রোনেগেটিভিটি রুল দিয়ে আমরা ডিসাইড করতে পারবো এখানে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, এখানে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জটা বেশি, আমি বলবো প্রেফার্ড ওভার অক্সিজেন। তাহলে সবথেকে বেশি স্টেবল হয়ে গেল এটা, তারপরে এটা, তারপরে এটা।
যেহেতু এখানে অক্টেট ফিল আপ নেই বা পাই বন্ডের সংখ্যাও 0, তাহলে এ হচ্ছে সব থেকে কম স্টেবল, তারপরে হয়ে গেল সি, আর তারপরে হয়ে গেল বি। একটা পাই বন্ড, তারপরে এটা নিউট্রাল, নিউট্রাল স্পিসিস বেশি স্টেবল। 35 একই রকম, এটার মতোই, পাই বন্ডের সংখ্যা সমান, নিউট্রাল বেশি স্টেবল। 36 দেখো দুটো পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, আবার এটা নিউট্রালও বটে, তাহলে এ গ্রেটার দেন বি। 37এও পাই বন্ডের সংখ্যা একটা, এটা নিউট্রাল বেশি স্টেবল। আচ্ছা এখানেও দেখো একটা পাই বন্ড, এটা নিউট্রাল ইজ মোর স্টেবল, ঠিক আছে। 39 দুটো পাই বন্ড, তাহলে পাই বন্ড দিয়ে হলো না, দুটোই চার্জড, অক্টেট, দুটো স্ট্রাকচারেই সবার অক্টেট ফিল আপ, ইলেকট্রোনেগেটিভিটি রুল, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তার মাথায় নেগেটিভ চার্জ, এখানে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, তাহলে এ লেস দেন বি, বিটা বেশি স্টেবল। র্যাডিক্যাল, সেকেন্ডারি, প্রাইমারি, আমরা জানি ফ্রি র্যাডিক্যালগুলো কার্বোক্যাটায়নদের মতন হচ্ছে 321 স্টেবিলিটি অর্ডার, তাহলে সেকেন্ডারি মোর স্টেবল, তাহলে আমরা বলবো এ লেস দেন বি, বাদ বাকি আর কোনো ফ্যাক্টর এখানে কাজ করছে না। নাম্বার অফ পাই বন্ড 3টে, এখানেও 3টে, দুটোই চার্জড, অক্টেট সবারই ফিল আপ, থার্ড রুল হয়ে গেল। ফোর্থ ইলেকট্রোনেগেটিভিটি রুলে এগিয়ে যাচ্ছে হচ্ছে এ, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তার মাথায় নেগেটিভ চার্জ। আচ্ছা এবার এখানে দেখো নাম্বার অফ পাই বন্ড সেম, নিউট্রাল বা চার্জড ওটা অ্যাপ্লিকেবল নয়, অক্টেট রুল অ্যাপ্লিকেবল নয়, কারণ এই কার্বোক্যাটায়নের বা এই কার্বোক্যাটায়ন কারোরই অক্টেট ফিল আপ নয়, নেই আর কি। ইলেকট্রোনেগেটিভিটি রুলও অ্যাপ্লিকেবল নয়। 5 নম্বর রুল তো অ্যাপ্লিকেবলই নয়, কারণ দু জায়গায় চার্জ নেই, একটাই অ্যাটমের উপরে চার্জ। 6 নম্বর ইন্ডাকটিভ বা হাইপার কনজুগেটিভ এফেক্ট, তাহলে এটা একটা টার্সিয়ারি কার্বোক্যাটায়ন, এটা একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, তাহলে টার্সিয়ারি ইজ মোর স্টেবল দ্যান সেকেন্ডারি। পাই বন্ডের সংখ্যা সমান, দুটোই চার্জ, অক্টেট রুল, এখানে অ্যালুমিনিয়াম 3টে বন্ড করেছে মানে অক্টেট ফিল আপ নেই, এখানে অক্টেট ফিল আপ আছে, তাহলে এ লেস দেন বি। থার্ড রুলে এসে অক্টেট রুলে এসে আমরা ডিসাইড করতে পারলাম। এখানে পাই বন্ডের সংখ্যা সমান, চার্জ দিয়ে হবে না, অক্টেট দিয়েও হবে না, কারণ সবার অক্টেট ফিল আপ আছে, ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে হয়ে গেল এ ইজ মোর স্টেবল দ্যান বি, অক্সিজেন, কারণ মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন, তার মাথায় নেগেটিভ চার্জ। 46 দেখো দুটো পাই বন্ড, এখানে 3টে পাই বন্ড, তাহলে অবশ্যই এ লেস দ্যান বি। 47টা খুব ইন্টারেস্টিং, দেখো আবারও এখানে প্রত্যেকটা অ্যাটমের সঙ্গে অ্যাটমের কানেক্টিভিটি এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল, এরা পরস্পরের ইকুইভ্যালেন্ট আরএস, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট আরএস, তাই এদের স্টেবিলিটি এবং এদের কন্ট্রিবিউশন সমান। 48টা দেখো অপোজিট চার্জ অনেক দূরে আছে, এখানে অপোজিট চার্জ কাছাকাছি আছে, রুল নাম্বার 5, এর আগের 4টে রুল অ্যাপ্লিকেবল নয়, তোমরা এক এক করে ট্রাই করে দেখতে পারো। পাই বন্ড একটা, দুজনেই চার্জড, অক্টেট সবারই ফিল আপ, ইলেকট্রোনেগেটিভিটি রুলও অ্যাপ্লিকেবল নয়। 5th রুল অ্যাপ্লিকেবল, যেখানে আনলাইক চার্জেস কাছাকাছি, সেটা মোর স্টেবল, তাহলে এ লেস দেন বি। আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যখন আমি ফার্স্ট ভিডিওতে রেজোনেন্সের আমি কন্ডিশন অফ রেজোনেন্স পড়িয়েছিলাম, ওইখানে আমরা বলেছিলাম যে লাইক চার্জ এবং আনলাইক চার্জ পাশাপাশি দুটো অ্যাটমে থাকতে পারে না। এবার পাশাপাশি দুটো অ্যাটমে লাইক চার্জ মানে দুটো নেগেটিভ চার্জ পাশাপাশি অ্যাটমে বা দুটো পজিটিভ চার্জ পাশাপাশি অ্যাটমে থাকতেই পারে না, কারণ তাদের মধ্যে অনেক বিকর্ষণ বা রিপালশন হবে, সিস্টেম ডিস্টেবিলাইজড হয়ে যাবে, সিস্টেমের আর অস্তিত্ব থাকবে না। কিন্তু যদি অপোজিট চার্জ পাশাপাশি থাকে, যেটা আমরা ওখানে বলেছিলাম যে পাশাপাশি অপোজিট চার্জ থাকবে না, সেটা অ্যাপ্লিকেবল কেবলমাত্র কার্বন অ্যাটমের ক্ষেত্রে। মানে আমি বলতে চাইছি যে সি মাইনাস আর সি প্লাস এই রকম পাশাপাশি থাকবে না, কারণ সি প্লাস মানে তার একটা অরবিটাল ভেকেন্ট, আর সি মাইনাস মানে সেখানে ইলেকট্রন পেয়ার আছে, তাহলে এদের মধ্যে ওভারল্যাপ হয়ে সঙ্গে সঙ্গে বন্ড তৈরি হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে মাইনাস চার্জ কার্বনের আছে, তার মানে হচ্ছে এখানে একটা ইলেকট্রন পেয়ার আছে ঠিকই, আর এই যে প্লাস চার্জ নাইট্রোজেনের আছে, তার মানে কিন্তু এটা নয় কার্বনের যেমন প্লাস চার্জ মানে ভেকেন্ট অরবিটাল, নাইট্রোজেনের কিন্তু কোনো ভেকেন্ট অরবিটাল নেই। আমরা জানি নাইট্রোজেনের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 4, তো 4টেই বন্ড করে আছে, 3খানা এদিকে, Me3 মানে এমি মানে মিথাইল,
মানে মিথাইল গ্রুপগুলোর কার্বনের সঙ্গে বন্ড করে আছে তিনটে কার্বনের সঙ্গে, আর একটা এদিককার কার্বনের সঙ্গে, তো 4টে বন্ড হয়ে গেছে নাইট্রোজেনের, তার মানে অক্টেট ফিল আপ, তার মানে আর কোনো ভেকেন্ট অরবিটাল নেই। তাহলে পাশাপাশি দুটো কার্বনে অপোজিট চার্জ থাকতে পারে না কেন? কারণ একটা অরবিটাল ভেকেন্ট, আর একটা ইলেকট্রন পেয়ার আছে, সঙ্গে সঙ্গে প্যারালাল ওভারল্যাপ হবে এবং বন্ড তৈরি হবে, পাই বন্ড। কিন্তু এখানে প্লাস চার্জ আছে, তা সত্ত্বেও এখানে কোনো ভেকেন্ট অরবিটাল নেই। তাহলে এখানে ইলেকট্রন পেয়ার আছে অরবিটালে, কিন্তু এখানে ভেকেন্ট অরবিটাল নেই, ফলে প্যারালাল ওভারল্যাপ হয়ে বন্ড তৈরি হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। তাই এখানে পাশাপাশি দুটো অ্যাটমে অপোজিট চার্জটা স্টেবল। ঠিক আছে, যদি অপোজিট চার্জ থাকে এবং একজনের অরবিটাল ভেকেন্ট থাকে, তাহলে কিন্তু স্টেবল হবে না, যেটা হচ্ছে কার্বনের ক্ষেত্রে হয়। সুতরাং যেখানে তোমরা ফার্স্ট ভিডিওতে যখন আমি কন্ডিশন অফ রেজোনেন্স পড়িয়েছি, সেইখানে তোমরা নিশ্চয়ই লিখেছো যে লাইক অ্যান্ড আনলাইক চার্জ অ্যাট অ্যাডজাসেন্ট অ্যাটমস ইজ আনস্টেবল। তো এখানে অ্যাটম না বলে ওটাকে পার্টিকুলারলি কার্বন অ্যাটম করে দাও, তাহলে বেস্ট হবে, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। পরেরটা আবারও আমরা দেখব যে তোমরা যদি পরপর আসো 1 2 3, তাহলে ফোর্থ রুল ইলেকট্রোনেগেটিভিটি, সেইটা দিয়ে আমরা আলাদা করতে পারবো। তাহলে যেখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ সেটা মোস্ট স্টেবল, তারপরে নাইট্রোজেন, আর তারপরে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, তাহলে সি, তারপরে বি, তারপরে এ। আর লাস্ট যেটা, এখানেও আমরা দেখব যে পরপর তুমি যদি রুল 1 2 3 4 অ্যাপ্লাই করতে থাকো, তাহলে কখনোই তুমি এদেরকে আলাদা করতে পারবে না কোনটা মোস্ট স্টেবল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অ্যারোমেটিক সিস্টেম, বেনজিন বলা একটা অ্যারোমেটিক সিস্টেম। আবারও অ্যারোমেটিসিটি যখন পড়বো তখন তার ডেফিনিশন বা এক্সপ্লেনেশন বললে তখন সেটা বেটার বোঝা যাবে। আপাতত এটা জানো যে এটা অ্যারোমেটিক সিস্টেম, আর এটা একটা নন অ্যারোমেটিক সিস্টেম। সুতরাং অ্যারোমেটিক সিস্টেম ইজ মোর স্টেবল দেন নন অ্যারোমেটিক, তাহলে এ ইজ গ্রেটার দেন বি। ঠিক আছে, তাহলে আশা করা যায় এই যে এতগুলো 50টা এক্সাম্পল হলো, আশা করা যায় আমি মোর স্টেবল আরএস কীভাবে চিনব সেটা বোঝাতে পেরেছি। তোমাদের কাজ হবে বাড়িতে এই প্রত্যেকটা এক্সাম্পল 2বার বা 3বার করে না দেখে নিজে নিজে প্র্যাকটিস করা। তাহলে কী হবে, এই সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। এরপর তোমরা তোমাদের বইপত্র বা স্টাডি মেটেরিয়াল সেইগুলো কনসাল্ট করবে, তাহলে পুরো ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ভিডিওটা হচ্ছে আমাদের রেজোনেন্স টপিকের লাস্ট ভিডিও, যেখানে ছোটো ছোটো 2-4টে টপিক বাকি রয়ে গেছে, সেইগুলো একসঙ্গে কভার আপ করে রেজোনেন্স আমরা শেষ করব, তারপরে আমরা হাইপার কনজুগেশনে যাব। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগির। টাটা।